حي على أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শুনতে পাচ্ছেন সবাই إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ আমরা আমাদের রিভিউ ক্লাস শুরু করছি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি পেজ আমাদের কন্টেন্টের শুরু থেকেই আসি, প্রথম দিকে হয়তো একটু ফাস্ট যাওয়া যাবে আশা করি। 23 রাইট, এখান থেকে আমাদের মূল কন্টেন্টটা শুরু ছিল। 3 ধরনের আরবি শব্দ। তো আমরা এখানে প্রথম পাতাটাতে সূরা আর রহমানের একটা রেফারেন্স দিয়ে কথা বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সুস্পষ্ট করে বলে দিয়েছেন যে আমি ভাষা শিক্ষা দিয়েছি, সুস্পষ্ট ভাষা, যাতে মানুষ বুঝতে পারে। তো অন্যান্য ভাষার সাথে তুলনা করে আমরা বলেছি যে ধরেন আপনি আরবিতে ইংরেজিতে পার্টস অফ স্পিচ বলবেন 8 রকমের, বাংলায় বলবেন 5 রকমের। তো আমরা এগুলা সামারি হিসেবে আরবিতে 3টাতে নিয়ে আসছি। 3টার কথা আমরা বলেছি যে ইসম, ফাইল, হারফ। তো যেহেতু আমরা অনেকগুলো ক্লাসের মধ্যে করেছি, এগুলো সম্পর্কে ধারণা আমাদের সবারই আছে আশা করি। নাম বিষয়ক মানে বলতে পারেন যে কর্ম বিষয়ক শব্দগুলো আর হরফ বাদ দিলে যা আছে সবই ইসম। সো ইসম আরবিকে অনেক ব্রড একটা কন্টেন্ট। আচ্ছা, তো যেমন ধরেন এখানে সামারি হিসেবে বলা আছে ব্যক্তির নামগুলো ইসম, নামগুলো প্রপার নেম অথবা কমন নেম হতে পারে। প্রপার নেমের উদাহরণ হচ্ছে মোহাম্মদ, আব্দুল্লাহ, মারিয়াম ইত্যাদি। কমন নেম যেমন শিক্ষক, লেখক, চালক, যাত্রী, চিকিৎসক ইত্যাদি। জায়গার নামগুলো ইসম, এখানেও প্রপার এবং কমন হতে পারে। প্রপার নেম যেমন বাংলাদেশ, ঢাকা, মক্কা, মদিনা, মিশর ইত্যাদি। কমন নেম বিদ্যালয়, হাসপাতাল, দোকান, সুপার শপ ইত্যাদি। বস্তুর নামগুলো ইসম, বস্তু হলো এমন কিছু যা স্পর্শ করা যায়, বই, কলম, ক্যামেরা, টেবিল ইত্যাদি। ধারণা, আইডিয়া, এগুলো ইসম, এগুলোকে স্পর্শ করা যায় না কিন্তু বোঝা যায়, উপলব্ধি করা যায়। যেমন শিক্ষা, ন্যায় বিচার, কর্তৃপক্ষ, স্বাধীনতা, আনন্দ, খুশি ইত্যাদি। আচ্ছা, এরপর আছে বিশেষণগুলোকে ইসম হিসেবে বিবেচনা করা হয়। যেমন ধরেন কোনো কিছুর গুণ, লম্বা, খাটো, আনন্দদায়ক, হতাশাময়, জ্ঞানী, মূর্খ ইত্যাদি। ক্রিয়া বিশেষণগুলোকে ইসম, আমরা ফেল আলাদাভাবে বলেছি কর্ম বিষয়ক শব্দ যেগুলো কালে, টেন্সে কনফাইন্ড, এখন ঘটছে, নর্মালি ঘটে থাকে, অতীতে ঘটেছিল, সামনে করার ইচ্ছা আছে, এগুলোকে আমরা বলি কর্ম বিষয়। কিন্তু সেই কর্ম থেকেও নাম বের হয়, ইসম বের হয়। যেমন কাজটার নাম, যিনি করছেন তার নাম, যার উপরে করা হচ্ছে তার নাম, এগুলোও কিন্তু ইসম। আচ্ছা, এরপরে কি, এর বাইরে আরো কিছু শব্দ যেগুলো ইসম হিসেবে বিবেচনা করা হয়, যেমন সর্বনাম সমূহ, দমির যেগুলো সেগুলো ইসম। এগুলো পরে ডিটেল আসবে, সেই কথাটা এখানে বলা আছে। ফেলে কিছু এক্সাম্পল, যেমন অতীতকাল, কাল, কাল একটা বিষয়, এটাকে বললাম। অতীতকালে সে থেমেছিল, সে প্রদান করেছিল, কাজটি সম্পন্ন হয়েছে, এটি এমন একটি বিষয় যা অতীতে সম্পন্ন হয়েছিল। বর্তমান কালের ফিল কিরকম,
সে খুঁজছে, সে পড়ছে, কাজটি চলমান রয়েছে, যে বর্তমানে চলছে এখনো শেষ হয়নি। ভবিষ্যৎকাল ফেলের জন্য ফেলের উদাহরণ হচ্ছে সফলতা, সে সফলতা লাভ করবে ইনশাআল্লাহ, সে এটি ছেড়ে দেবে, কাজটি এখনো শুরু হয়নি, ভবিষ্যতে শুরু হবে। এগুলো আমাদের ধারণা থাকার কথা। যদি কারো কনফিউশন থাকে হ্যান্ড রেজ করবেন ইনশাআল্লাহ। একটি শব্দ ফেল কিনা তা পরীক্ষা করার জন্য উক্ত শব্দের আগে আমি বা তুমি বা সে বসিয়ে পরীক্ষা করা যেতে পারে। যদি অর্থবহ কিছু বোঝায় তাহলে সেটা ফেল, না হলে নয়। যেমন সে শিখেছিল, শিখেছিল শব্দটির আগে যদি সে বসায় দেওয়া হয় তাহলে সে একটা অর্থ প্রকাশ করে। শিক্ষা শব্দটি পরীক্ষা করা যায়। আমি শিক্ষা, তুমি শিক্ষা, সে শিক্ষা, এটা কোনো মিনিং হলো না। শিক্ষা জিনিসটা একটা কর্ম বিষয়ক শব্দ, কিন্তু এটা আসলে শিক্ষা দেওয়া যে কাজটা, শিক্ষা গ্রহণ করা যে কাজটা, সেই শিক্ষা বিষয়ক ফেলটার থেকে উদ্ভূত ইসম, ধারণাটার নাম, বা বলতে পারেন শিক্ষা দেওয়া কাজটি ক্রিয়া বিশেষ্য হিসেবে বলতে পারেন। এছাড়া যেগুলো আছে সেগুলোকে আসলে আর শিক্ষা শব্দটার সাথে থাকে না। যদি আপনি কর্তা বিশেষ্য বলেন বা কর্ম বিশেষ্য বলেন, সেই ক্ষেত্রে হয়ে যাবে শিক্ষক, শিক্ষার্থী, এইভাবে চলে আসবে। তো একটা আলোচনা আমরা এখানে ছোটখাটো করলাম যে ফেল গুলো ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে যে এগুলো কালে আবদ্ধ কিনা। টেস্ট করার সহজ উপায় কি? আমি, তুমি, সে এগুলো বসিয়ে দিয়ে যদি অর্থপূর্ণ হয় তাহলে ফেল, আদারওয়াইজ ফেল নয়। যদিও ফেল সংক্রান্ত শব্দ হতে পারে, কারণ আমরা আগেই বলেছি ইসমের ক্ষেত্রে যে ফেল থেকে কিন্তু ইসম তৈরি হয়। আচ্ছা, এরপর আসলে হরফ। আরবিতে হরফ হলো এমন একটি শব্দ যা কোনো সম্পূর্ণ অর্থ বহন করে না যতক্ষণ না তারপরে অন্য একটি শব্দ, ইসম বা ফিল ব্যবহৃত হয়। তার মানে সে অন্যের কানেকশনে এসে মিনিং ডেমনস্ট্রেট করে। হরফের একটি সংজ্ঞা হলো যে শব্দগুলো ইসম বা ফিল নয় সেগুলো হরফ। বাংলায় হরফটি সাধারণত শব্দের পরে ব্যবহৃত হয়ে অর্থবোধক হয়ে ওঠে। যেমন মসজিদের দিকে, এই দিকেটা হচ্ছে হরফ, দিকেটা হচ্ছে হরফ। এখানে দিকে শব্দটি হলো হরফ। আরবিতে এটি হবে ইলাল মসজিদি, ইলাল মসজিদি। এখানে হরফটা আগে, শব্দটা পরে। ইংরেজিতে যেরকম সেই সিকোয়েন্স আরবিতে। এখানে ইলা হলো হরফ যা বসেছে আল মসজিদি শব্দের আগে। হরফ শব্দের উদাহরণ প্রতি, হতে, মধ্যে, সাথে, যতক্ষণ, যদি ইত্যাদি। আমরা যারা এ পর্যন্ত ক্লাস করে এসেছি তারা হরফে জার চিনি, হরফে নসব চিনি। পিতা, কালা, আনফি, আলা, হাত্তা, ইলা। হরফে নসব চিনি ইন্না, আন্না, বিয়ান্না, কান্না, এইভাবে করে লা, আল্লা, লাইতা। তো উদাহরণস্বরূপ আমি হতে এসেছি একটি অসম্পূর্ণ অভিব্যক্তি, এর সাথে যদি একটা ইসম যুক্ত না হয় তাহলে অর্থ প্রকাশ হবে না। এখানে হতে একটি হরফ, এই শব্দটির আগে ইসম বা ফেল বসালে অভিব্যক্তিটি পূর্ণ হবে। আমি মসজিদ হতে এসেছি, এই মসজিদ ইসমটা বসিয়ে দেওয়ার পরে এটা মিনিংটা চলে আসলো। একটা টেবিল দিয়ে আমরা বলেছিলাম, এটা বাংলা শব্দের একটা টেবিল, কিন্তু এখন আর আমরা বাংলা নিয়ে কাজ করতে চাই না, কারণ প্রথম দিকে ধারণা দেওয়ার জন্য আমরা বাংলা শব্দ দিয়েছিলাম। কিছু কিছু জায়গায় হরফ নিয়ে সমস্যা হয়েছিল, বিকজ যেমন ধরেন উপরে, উপরেকে আমি কি বলবো, ভেতরে এটাকে কি বলবো। যখন আমরা বাংলা আলোচনা করছিলাম তখন এটা কনফিউশন ছিল, কিন্তু বাই দিস টাইম যখন আমরা হরফ শিখে গেছি তখন কিন্তু আমরা জানি ফাওকা হলে এটা ইসম, স্পেশাল মুদফ হিসেবে, আর যদি আন হয় তাহলে কিন্তু হরফ। কাজেই এটার ব্যতিক্রম আছে। তো সেই জিনিসটা এখন আমাদের আর প্রয়োজন নেই, বিকজ আমরা প্রথমে যে ধারণাটা সেটা কিন্তু অলরেডি পেয়ে গেছি। এই টেবিল ছাড়াও একটা প্যারাগ্রাফ এখানে ছিল, আমরা অতিথিকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম, তারা তাড়াতাড়ি পৌঁছেছেন। আমি আমার ছেলেকে তাদের ফল এবং পানীয় দেওয়ার জন্য বলেছিলাম, এবং আমি তাড়াতাড়ি চুলায় মুরগি রান্না বসিয়েছিলাম। সে সাদা কার্পেটের উপর ট্রে ফেলে দিয়েছিল এবং পানীয়গুলো ছড়িয়ে পড়েছিল। অতিথিরা আজ আবার আসছেন, আমি এবার তাকে ট্রে সাবধানে বহন করার জন্য মনে করিয়ে দিব, কিন্তু ট্রে ফেলে দেন। তাহলে এই যে ছোটখাটো কুইক একটা ডিসকাশন আমরা করলাম, আরবি শব্দ 3 ধরনের, ইসম, ফেল, হরফ। এই সম্পর্কে কারো যদি কোনো প্রশ্ন থাকে
আবারও বলার প্রয়োজন মনে করেন একটু রেজ করবেন। Sir, I could solve the whole spreadsheet, but has done up to 25. Alhamdulillah, alhamdulillah. ঠিক আছে, মাশাআল্লাহ। ওটা আমরা পরে ডিসকাস করব। আপনার যদি কিছু বাকি থাকে সেগুলো দেখে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, তো শফিউর রহমান ভাই, আপনাকে ইনশাআল্লাহ আমি আগামী 1-2 দিনের মধ্যে এক্সাম শিট পাঠাবো। প্রথম এক্সাম শিটটা আপনাকে পাঠাবো। Up to 20, there is no problem. Excellent, wonderful. তবে এক্সামের কথা একটু বলে রাখি, এক্সামের জন্য পড়াশোনা করবেন। মনে হতে পারে স্প্রেডশিটে সব করে ফেললাম, এরপরে আর পড়াশোনা কি করবো? হ্যাঁ, পড়াশোনা করবেন এই জন্য যে স্প্রেডশিটের পার্টটা ঠিক আছে, এটা আপনাকে মাইলেজ দেবে, বাট এখানে আপনার কনসেপ্ট টেস্ট করার জন্য কিছু স্টেটমেন্ট থাকবে যেগুলোর ভ্যালিডিটি আপনাকে বলতে হবে, ট্রু ফলস বলতে হবে। সো ওইখানে একটু টেস্ট আছে, সমস্যা নেই। আপনার পড়াশোনা যেহেতু করা আছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এখন এইটুকুতে কোনো যদি প্রশ্ন না থাকে আমরা একটু পরের পাতায় যাই। আপনাদের কিন্তু কথা বলতে হবে, বিকজ আপনাদের বেনিফিটের জন্য রিভিউ ক্লাসগুলো হচ্ছে। আচ্ছা, এখন যে জায়গাটাতে আমরা আসলাম সেটা ইসমের ফোকাস। ইসমকে আমরা জুম ইন করে রেখেছি, তার আগ পর্যন্ত ইসম নিয়ে তেমন কোনো আলোচনা আমাদের হয়নি, শুধুমাত্র বলেছি যে কি কি ধরনের শব্দ আসলে ইসম হয়। তো ইসম অধ্যয়নের অনেকগুলো ক্লাস আমাদের করতে হয়েছে। ইনফ্যাক্ট ইসম অধ্যয়ন শেষ করার পরেই আমরা এই রিভিউতে ফেরত আসছি, যদিও মাঝখানে আমরা বাক্যাংশ গিয়েছি আংশিক, সেটাও এটার মধ্যেই আছে। তো এখানে প্রথমত যেটা সেটা হচ্ছে যে আমরা তো বসেছি কোরআনিক আরবিক ভাষা শিখতে, তাহলে আমাদের ভাষাটা বুঝতে হলে এই ভাষায় কোরআনিক আরবিকের বাক্যগুলো চিনতে শিখতে হবে। বাক্য আমরা চিনতে পারবো যদি আমরা বাক্যাংশ চিনতে পারি। বাক্যাংশ চিনতে হলে আমাদের শব্দ চিনতে পারতে হবে। আর একটু আগে আমরা পড়লাম যে আরবিতে শব্দ হচ্ছে 3 রকম, কোরআনিক আরবিকে শব্দ হচ্ছে 3 রকম, ইসম, হারফ, ফেল। এখন এই ইসমকে জুম ইন করে আমরা বলছি এর স্টাডিতে আমাদের 4টা জিনিস শিখতে হবে। যে কোনো একটা ইসম সামনে আসলে সেটা যদি আমরা কোরআন পড়তে গিয়ে ইসম কি না সেটাও নিশ্চিত না, তাও যদি হয়, তারপরেও আমাদেরকে মাথায় রাখতে হবে ইসম হইলে এর 4টা জিনিস, 4টা প্রপার্টি, 4টা ধর্ম আমাদের বুঝতে পারা দরকার। আরেকটা ইসমের সাথে কিংবা আরেকটা হারফের সাথে সে কিভাবে কেমিস্ট্রি করবে, এই সিদ্ধান্তগুলো, ব্যাকরণিক এই কনক্লুশনগুলো ড্র করার জন্য আমাদের এক একটা ইসমের এই 4টা জিনিস জানতে পারতে হবে, আইডেন্টিফাই করতে পারতে হবে। একটা হচ্ছে ইরব, স্ট্যাটাস বা অবস্থা, সেটা হচ্ছে জিনসুন, সেটা হচ্ছে জেন্ডার বা লিঙ্গ, আদাদা সেটা হচ্ছে নাম্বার, বচন, আর এটা হচ্ছে কিসমুন, সেটা হচ্ছে ধরন। এটা হচ্ছে আমরা বলি টাইপ, মানে মারিফা অর নাকিরা, মানে হচ্ছে নির্দিষ্ট করে বলা হচ্ছে ইসলামটাকে নাকি সাধারণভাবে বলা হচ্ছে, কমন ভাবে বলা হচ্ছে, এই জিনিসটাই হচ্ছে ধরন বা টাইপ। তো এই 4টা জিনিসের ডিটেল স্টাডি আমাদের আছে, আমরা আগাই সামনে। তো ইসলামের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো টেবুলার চার্টে দেওয়া আছে, সেটাকেই আমরা এখানে আবার ন্যারেশনস বলছি যে ইসলামের 4টি বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে অবস্থা বা স্ট্যাটাস, ইরব, লিঙ্গ, জেন্ডার, জিনসুন, বচন, নাম্বার, আদাদুন, তারপরে ধরন, টাইপ, কিসমত। আচ্ছা, যখনই আমরা কোনো একটি ইসম দেখব এই 4টি বৈশিষ্ট্য শনাক্ত করতে পারা দরকার। ঠিক আছে, আচ্ছা, এখন আসেন ইরব। ইরব পড়তে গেলে আমরা আমাদের স্টাডির শুরুতেই মুসলিমুন চার্টকে আপনাদের দেখে আসতে বলছিলাম, যেদিন আমরা পড়া শুরু করি পরের দিন থেকে আমরা চার্টে স্টাডি শুরু করেছিলাম। তো আমরা এখানে যেটা বলি সেটা হচ্ছে যে ইসমের স্ট্যাটাস বা ইরব অবস্থা, এইটা বাংলায় বলা হয় কারক। মানে কারক কথাটা হচ্ছে কর্মের সাথে কর্তা এই বিষয়ে যে নিয়মগুলো, যেই রুলগুলো ফলো করে, সো সেই বিষয়টা হচ্ছে কারক। এখানে আমরা সেটাই আসলে অবস্থা বা স্ট্যাটাস হিসেবে বলছি। আচ্ছা, ইসলামের অবস্থার 4টি বিষয় আমাদেরকে বিবেচনা করতে হয়। তার মধ্যে একটা হচ্ছে ফর্মস, যেমন রাফা, নাসব, জার। আচ্ছা, one question, what will be the property of সুলতান? আচ্ছা,
সুলতানের আপনার প্রথমত আমাদের দেখার বিষয় হচ্ছে এটা সাউন্ড না কম্বো। ঠিক আছে, শেষে শেষে একটা নুন আছে, কিন্তু এই নুনটা ইসমেরই নুন, কাজেই এটা আসলে সাউন্ড। ঠিক আছে, সুলতান আসলে এন্ডিং সাউন্ড। সো এই কনফিউশন গুলো আমাদের হবে, বাট গ্রাজুয়ালি আমরা এটা শিখে ফেলবো। সুলতান মানে কি? সুলতান কথাটার মানে কি? অথরিটি, তাই না? সুলতান মানে হচ্ছে অথরিটি। তাহলে এই এই সুলতান শব্দটাতে কিন্তু এমন কোনো পার্ট নেই যার পরে কম্বর যে অংশগুলো সেগুলো যুক্ত হয়ে এটা হয়েছে, তা কিন্তু না। আনি, আইনি বা সেভাবে যদি আপনি বলেন, আনির ক্ষেত্রে কিন্তু লাইট হলেও আপনার হয়ে যাবে আই, মানে হচ্ছে ইয়া সুকুনে গিয়ে শেষ হবে। ঠিক আছে না? তাহলে কম্বো কিন্তু হচ্ছে না, কম্বোর যে আমাদের স্ট্রাকচার আছে সেখানে কিন্তু এটা পড়ে না। আচ্ছা, আমরা একটু পরেই মুসলিম চার্টে যাচ্ছি, এটা আপনি আপাতত রাখেন, আমরা এখানে আলোচনা আসবো ইনশাআল্লাহ। there will be NA for flexibility। হ্যাঁ, ফ্লেক্সিবিলিটিটা আমরা কিন্তু বলছি যে কম্বোতে নট অ্যাপ্লিকেবল হয়, কিন্তু এটা যেহেতু কম্বো নয় সেহেতু আমরা নট অ্যাপ্লিকেবল বলতে পারছি না। ঠিক আছে, সো সুলতানে আপনার এটা ফুললি ফ্লেক্সিবল। সুলতানিন, কোরআনে কিন্তু সুলতানিন আছে, সূরা কাহফে আপনি পাবেন। আচ্ছা, আমরা একটু আগাই। এখানে প্রথমে আমরা আলোচনা করব কারক। আচ্ছা, ঠিক আছে, চারটা জিনিস আমাদের দেখতে হয়। একটা হচ্ছে রাফা নাসাব জার, স্ট্যাটাসের তিনটা স্টেট আমরা বলে থাকি, ফর্ম, আর কিভাবে সেটা আমি চিহ্নিত করব এটা একটা বিষয়। তারপরে আমরা দুটো ভ্যারিয়েন্ট করেছি, একটা হচ্ছে ভারী হালকা, হেভি অর লাইট, একটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা। সো এই চারটা ব্যাপারেই আমাদের লেসন আছে। It will not be NA. No, it is not. It is not going to be NA. ঠিক আছে, all right, fine. তাহলে আমরা এখন রাফা নাসব জারটা একটু দেখি। ইসম মূলত তিনটি অবস্থা বাক্যে ব্যবহৃত হতে পারে: কর্তা, কর্ম বা সম্পর্ক। সো যখন কর্তা হিসেবে হয় এটাকে আমরা বলি রাফা মারফু, রাফা মারফু। এই অবস্থাগুলোকে বাংলা ব্যাকরণের কারক, ইংরেজি ব্যাকরণে বলা হয় কেস। আচ্ছা, কর্তা যিনি কাজটি করেন, কর্তাকে আমরা বলবো রাফা, রাফা মারফু। কর্ম কাজের বিস্তৃত বর্ণনা, কর্মকে বলবো নাসব, নাসব মানসুব। ঠিক আছে, নাসব মানসুব। আর সম্পর্ক হচ্ছে আমরা বাংলা যেটাকে র বা এর, র বিভক্তি, এর বিভক্তি এরকম বলি, যেটা সেটা হচ্ছে যে সম্পর্ক হলে ইসমগুলির মধ্যে কোনো সম্পর্ক থাকলে তার চিহ্ন, সম্পর্কে বলবো জার, পজিটিভ, জারুন মজরুরুন। আচ্ছা, সো এই পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে বলেন। স্যার, রাফা আর ফাইল এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? রাফা আর ফাইল, ফাইল মানে হচ্ছে কর্তা বিশেষ্য, রাফা হচ্ছে স্ট্যাটাস, আর ওটা হচ্ছে ইসমের একটা কাইন্ড, ওয়ান কাইন্ড অফ ইসম। ইসমকে যখন আপনি ক্যাটাগরাইজ করেন, ফেয়েলের সাথে, ফেয়েল থেকে যখন কানেক্ট করে করে ইসম ডিরাইভ করি আমরা, তখন আমরা ফাইল, মাফউল এগুলাতে যাই। বিশেষত আমরা যখন ফেল পার্টটা পড়বো তখন আমরা ফাইলের কথায় আসবো, মাফউলের কথায় আসবো। আর এখন আমরা যখন ইসম পড়ছি, ইসমগুলোতে আমাকে বলতে হবে, বলতে পারতে হবে একটা বাক্যে এই ইসমটা কি ভূমিকা পালন করছে। সে কি কর্তা, মানে ইসমটা কি কাজটা সম্পাদন করছে, মানে এটা কি কর্তা, কর্তা বিশেষ্য। তারপরে আপনার বলতে পারেন কর্ম বিশেষ্য হয় কখন, যখন এর উপর, তার উপরে কাজটা হচ্ছে। ঠিক আছে না? হ্যাঁ, কিছুটা মিল আছে, কিন্তু টার্মিনোলজি হিসেবে আমরা বলবো, আমরা যখন নাকি ফেল পড়বো তখন ফাইল, মাফউল ওগুলা টার্মিনোলজি আমরা ইউজ করবো। ঠিক আছে, আপনি যেটা প্রশ্ন করেছেন সেটা মোটামুটি ভাবে মেলে, কিন্তু আমরা ইসমের এই টার্মটা ইউজ করি না। ইসমের ব্যাকরণিক যে টার্মিনোলজি আছে সেখানে আমরা এটাকে ব্যবহার করি না। ঠিক আছে,
এটা স্যার এইভাবে বলা যে ফাইলের স্ট্যাটাস সবসময় রাখা হয় এটা তো হতেই হবে, কারণ সে কর্তা বিশেষ্য, এতে কোনো সন্দেহ নেই, এটা বলা যেত। জি, আচ্ছা, এখন আসেন আমরা রাফা মারফু এবং নসব মনসুব এটা দেখলাম, জার মাজরুর এটা দেখলাম। আচ্ছা, এখন এই যে আলোচনাটা সোফার আমাদের হলো, এইটাকে ভালোভাবে বোঝার জন্য এই পরবর্তী 2 পাতায় অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। এই এক্সাম্পল গুলা একেবারেই সেলফ এক্সপ্লেনেটরি। আমি বলবো যে আমাদের নাঈম ওস্তাদ এমন একটা কাজ করেছেন যেটা মানে সাদকায়ে জারিয়া, আমি বলি এটা সাদকায়ে জারিয়া, যে এটা থেকে পড়বে, নিজে বুঝবে, আরেকজনকে বোঝাবে, উনি নেকি পেতে থাকবেন। এটা আমার জন্য পার্সোনালি এত হেল্পফুল হয়েছে যে আমি এইভাবে বলি। তো আপনারা এটা পড়েছেন কিনা, যারা পড়েছেন তাদের এটা খুবই বেনিফিশিয়াল লাগার কথা। এখন আমি বলবো আপনারা কাপল অফ মিনিটস একটু দেখেন এটা, তারপরে বলেন এইখানে আপনাদের কোনো আলোচনা আছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা। এই পেজ 26 পরের পাতায় আমরা পরে যাই, আপাতত 26 নম্বর পাতাটা আমরা দেখি। বইয়ের পাতায় 25 লেখা আছে, সফট কপিতে 26 দেখাচ্ছে। কভার পেজ সহ 26, আদারওয়াইজ পেজ হিসাবে 25। এই পেজটা একটু দেখেন, দেখে আমাকে বলেন যে এখানে কোনো কনফিউশন, কোনো ডিসকাশন, কোনো কমেন্ট, কোনো কোয়েশ্চেন আছে কিনা। কারণ যে স্ট্যাটাস আমরা রাফা বলছি, নসব, জার, তাহলে এখানে যে মানসুব, মারফু, মাজরুর এইগুলো তো এটার সঙ্গে মানে তাহলে এই টার্মগুলো কখন আমরা ইউজ করব, যে মানসুব? দেখা হয়েছে যে ইসমটা নাসব নেবে সেই ইসমটাকে বলা হবে স্ট্যাটাস হলো মানসুব। কারেক্ট কারেক্ট কারেক্ট। আর যে ইসমটা রাফা নেবে তাকে বলা হবে মারফু। ওই যে ভদ্রমহিলার উত্তরে সেটা বললাম। আর যেটা জার এর মাঝখানে কোনো আমি ফর এ মিনিট কারেক্ট ছিল না, কি প্রশ্ন ছিল? জি জি, প্রশ্নটা ছিল যে যে রাফা বা নাসব বলতেছি আমরা একসাথে, মারফু মানসুব এই ওয়ার্ড দুটার কি সম্পর্ক? আমি বললাম যে সম্পর্কটা হলো এটাই, যে যেটা রাফা নেবে সেটা মারফু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, নন হিউম্যান ক্যান অলসো বি রাফা। হ্যাঁ, হতে পারে। স্ট্যাটাসের তো কোনো লিমিটেশন নাই। আমরা শুধুমাত্র বলবো যে ক্ষেত্র বিশেষে নন ফ্লেক্সিবিলিটি কিংবা পার্টলি ফ্লেক্সিবিলিটির কারণে চেহারা হয়তো আমি চিনতে না পারি, আমার কাছে সব একরকম মনে হতে পারে, বা নসব এবং জার সেম মনে হতে পারে, কিন্তু স্ট্যাটাস বাক্যে স্ট্যাটাসের অ্যাপ্লিকেশন সবসময়ই আছে। সব ধরনের ইসেমেরই সব রকমের স্ট্যাটাস হওয়ার এক্সাম্পল আছে। আচ্ছা, তাইলে আমরা কি আগাবো? পরের পাতাটা, জি ইনশাআল্লাহ, পরের পাতাটা তো এটার কন্টিনিউশন, এবং সেখানে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, সেটাও বাংলা। আমাদের এখানে খুব একটা টাইম স্পেন্ডের ইচ্ছা নাই, কারণ আমরা অ্যারাবিকে চলে যেতে চাই। যেমন এখানে 2-1টা দেখি, নিচের উদাহরণগুলো লক্ষ্য করুন। একজন শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করলেন। তো এখানে কর্ম কোনটা? প্রবেশ করা হলো কাজ, প্রবেশ করা।
প্রবেশ করাটা কে করেছেন? শিক্ষক করেছেন, তিনি রাফা। তারপরে আমরা নসবের কথা বলেছি, এই প্রবেশ করা কাজটার সাথে আপনি এই কর্তা ছাড়া যা কিছু প্রশ্নের উত্তর পেতে পারেন। কোথায় প্রবেশ করেছেন, কিভাবে প্রবেশ করেন, কখন প্রবেশ করেছেন, কেন প্রবেশ করেছেন, যত ধরনের প্রশ্ন আছে এক্সেপ্ট ফর কর্তা আর প্রবেশ করার কাজটা তো আপনি এখানে বলেই দিলেন। এগুলো সবই নসব। যা কখন এর, তার একজন ছাত্র গভীর ঘুমে নিহত হয়েছে, তার যার এখানে বলা আছে সেটা হচ্ছে যা। এই জিনিসগুলো এখানে বলা আছে। আরো কিছু তোমার আব্বু আগে টাইম রাখলো, নাইমাকে একটু আনমিউট, একটু মিউট করে দিতে হবে। আচ্ছা, সো এখানে কিছু আলোচনা আছে যেগুলা আপনার যে কালার কম্বিনেশনে যদি আপনি দেখেন, কয়জন, হ্যাঁ নাম্বারটাও হতে পারে, কারণ আমরা ইয়েতে যেটা পড়েছি সেটা হচ্ছে যে বচন পড়েছি না আমরা, নাম্বারটা কিন্তু একটা বচনটা কিন্তু নাম্বারের ধারণা দেয় আমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, আরবিতে আসলে ইংলিশের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই সবগুলো মিলেই ইসম। হ্যাঁ কারেক্ট, ঠিক আছে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সবগুলোই হচ্ছে ইসম। কখনো কখনো আপনার কনজাংশনও ইসম হয়। সো কনজাংশন প্রিপজিশন স্যার, এটা কনজাংশন প্রিপজিশনটা হার্ফ বোধহয় সব সময় না, কিছু মোস্ট অফ দ্য কেসেস হার্ফ, কিন্তু কিছু ক্ষেত্রে এই জন্যই অন্য ল্যাঙ্গুয়েজের সাথে আমরা আসলে ট্যালি করতে পারবো না। হচ্ছে একটা ব্যাপার, কারণ আমাদের হরফ তো লিমিটেড। আমরা আরবিকে হরফই পাচ্ছি লিমিটেড, তার মধ্যে কোরআনিক আরবিকে আরো লিমিটেড। সো ওই লিমিটেড হরফগুলো আমাদের যখন শেখা হয়ে যায় তখন আমার আর এই কনফিউশনটা থাকে না, ঠিক আছে? সো এর বাইরে শুধুমাত্র আপনাকে ফিল্ডটাকে আইডেন্টিফাই করতে হবে, ফিল্ড আইডেন্টিফাই করে ফেলতে পারলে বাকি সবই হিসাব। আচ্ছা, হ্যাঁ বলেন এক্স্যাক্টলি প্রশ্নটা কি, কোনটা কিভাবে চিনবেন? একটু মিউট করতে হবে, শব্দ আসছে কোথা থেকে। হরফ তো আপনি মুখস্থ করে ফেলবেন, বিতা কালা করে আপনার হরফে জার মুখস্থ করে ফেলবেন, আর আন্না বিআন্না কান্না লাইলা লাআল্লা লাইতা এইভাবে করে আপনি হরফে নসব মুখস্থ করে ফেলবেন। কাজে একটা হরফ দেখলে আপনি এমনিতেই চিনবেন। ভেরি লিমিটেড স্টক সেহেতু আপনার এটা চেনা কোনো চ্যালেঞ্জ নয়, ঠিক আছে? আচ্ছা, আমরা যেখানে আছি সেটা একটু দেখি। এই কালার থেকে আপনি বুঝবেন রেড থাকার অর্থ হচ্ছে রাফা, আর সায়ান বা ব্লুইশ এটা থাকার অর্থ হচ্ছে আপনার একটা ফেল, ঠিক আছে? ফেল। আর গ্রিন যেগুলো আছে সেগুলো হচ্ছে সবই নসব, সরি সেগুলো হচ্ছে সৃষ্টি করেছেন, এটা হচ্ছে ফেল। হ্যাঁ, আকাশসমূহ কি সৃষ্টি করেছেন? হ্যাঁ নসব। যেমন ধরেন আল্লাহ শব্দটি আমি এগুলো হচ্ছে, এবং শেষের লাইন আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দগুলো হচ্ছে কর্তা। বাক্যে আপনি দেখবেন যে কর্মটা ওই বাক্যে বলা আছে সেই কর্মটা করছেন কে? আল্লাহ শব্দটি এখানে কে সৃষ্টি করেছেন? আল্লাহ, এইভাবে করে ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, কিন্তু আপনি যদি বলেন কি সৃষ্টি করেছেন? আকাশ, তাহলে এটা হয়ে গেল নসব। আমি গতকাল বাইরে দ্রুত জুস পান করেছিলাম, তাহলে জুস পান করাটা হচ্ছে কর্ম, কে করেছিল? আমি, কর্তা পেয়ে গেলাম। কখন পান করেছিলাম? গতকাল। কোথায় পান করেছিলাম? বাইরে। কেমন ভাবে পান করেছিলাম? দ্রুত। কি পান করেছিলাম? জুস, ঠিক আছে? সো ওগুলো এখানে ব্যাখ্যা করা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইসলাম শিক্ষা দিয়েছিলেন। কে শিক্ষা দিয়েছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদের শিক্ষা দিয়েছিলেন? আমাদের। কি শিক্ষা দিয়েছিলেন? ইসলাম। এখানে কোনো জার এক্সাম্পল আসে নাই। পরবর্তীতে আমরা দেখি জার, আল্লাহর ঘর, হাউস অফ আল্লাহ, আল্লাহ's হাউস। এখানে সিকোয়েন্সটা দেখানো হচ্ছে আরবিতে কি সিকোয়েন্সে থাকে, বাংলায় কিভাবে থাকে, ইংরেজিতে কিভাবে থাকে। ইংরেজি আর আরবিটা মিলে যায়,
বাংলাটার সাথে বিপরীত হয়। আল্লাহ রসুল, রসুল অফ আল্লাহ, অফ রিলেশন দিয়ে যদি বলেন এগুলো কিন্তু আপনার যার। কারণ আমাদের পরবর্তী লেসনে যেগুলো আমরা শিখেছিলাম ইদফা, ইদফা শিখতে গিয়ে আমরা দেখেছিলাম যে 3টা রুল, তার মধ্যে 2টা পার্ট যেহেতু মুদফ, মুদফ ইলাইহি, মুদফের ক্ষেত্রে এটা লাইট হতে হবে, আল নিতে পারবে না, ইলাইহি জার হতে হবে। জার হতে হলে এখানে কি হয়, একটা রিলেশন, অফ রিলেশন, এবং ইদফা জিনিসটাই আসলে অফ রিলেশন, এই জন্য এই দুটা মিলে যায়। আচ্ছা, আমার কলম, তোমার কলম, কার, এ র আছে প্রত্যেকটাতে। নাবিল এর বাড়ি, এর। নজিব এর গাড়ি, র বা এর, এগুলো হলে জার, জার মজরুর। ওকে, জারটা একটু বলবেন যে এটার কোনো জায়গায় অফ থাকে। হ্যাঁ, কোন জায়গায় অফ থাকে। আচ্ছা, এটা বেসিক্যালি আমরা যখন অন্য ভাষায় নেই তখন অফের ব্যাপারটা আসে। আর আমরা কিন্তু জার পাচ্ছি দুই ভাবে। অ্যারাবিকে যখন আমরা জার পাচ্ছি, আমরা এখানে বাংলায় আর ইংরেজিতে এক্সাম্পল নিয়েছি, এখানে তো খুব সহজ। কারণ যখনই র বা এর থাকে বাংলা যদি দেখেন আপনি, তাইলেই এটা হচ্ছে জার। আর ইংরেজিতে অফ থাকলেই হলো, অফ থাকলেই এটা অফ রিলেশন বলতেই আপনার সম্বন্ধকারক বা জার সম্পর্ক। অ্যারাবিকে আপনি কিন্তু আইদার হরফে জারের সাথে মাজরুর পাবেন অথবা ইদফাতে পাবেন, ইদফা রিলেশনশিপে অফ পাবেন, এই দুই রকম হতে পারে। আচ্ছা, অ্যাজ এক্সাম্পল বাইতুস শাকিরি, হ্যাঁ হ্যাঁ, তাইলে বাইত মানে কি, হাউস না, বাইত মানে হাউস, তাহলে হাউস অফ শাকিরি, শাকিরির হাউস, তাহলে এখানে একটা অফ রিলেশন আছে, এটা কিন্তু ইদফা। এখানে শাকিরিটা, হ্যাঁ শাকিরিটা মাজরুর, শাকিরিটা মাজরুর। এখানে হচ্ছে ইদফা, যেহেতু মুদফ আছে, মুদফ ইলাইহি আছে। মুদফটা কি, বাইতু, বাইতুটা হচ্ছে মুদফ। আর শাকিরি, এখানে কিন্তু লেখার সময় এই আলটা ওইভাবে আমরা লিখি যে উস হয়ে যায়, এটা কিন্তু আল শাকিরি, আশ-শাকিরি হচ্ছে, এটা কিন্তু পরের অংশ, মুদফ ইলাইহি, যেটা কাজটা নিয়েছে। কাজটা নিয়েছে কেন, কারণ মুদফ ইলাইহিকে কাজটা নিতে হয়, ঠিক আছে। মানে কি হাউস শাকির অফ, হ্যাঁ না, হাউস অফ শাকির, শাকির, হাউস অফ শাকির, এইভাবে হবে। হাউস শাকিরি অফ না, হাউস অফ শাকিরি, শাকিরির বাড়ি, এইভাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে গেল আমাদের নসবের, সরি জারের কিছু এক্সাম্পল। এরপরে আমরা যাই। আচ্ছা, কোরআন থেকে কিছু উদাহরণ দেওয়া আছে। আফলাহাল মুমিনুন, মুমিনরা অবশ্যই সাফল্য লাভ করেই চলেছে, ঠিক আছে। তাহলে সাফল্য লাভ করা এটা হচ্ছে একটা কর্ম, কারা, মুমিনরা। তাহলে এখানে আমরা রাফা পেয়ে গেলাম। তারপরে আছে ইবতালা ইব্রাহিমা রব্বুহু, এখানে যদি আমরা কারক এলোমেলো করে ফেলি তাহলে কিন্তু খবর আছে। পরীক্ষা করা একটা কাজ, পরীক্ষা করা কে করেছে, কাকে করেছে। আমরা যেহেতু রিলিজিয়ন সম্পর্কে কিছুটা ধারণা রাখি, আমরা চোখ বন্ধ করে বলে দিব তার রব ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, এটা তো আমরা আমাদের সেন্স থেকে বলছি। কিন্তু আমরা যদি এখানে ইব্রাহিমার জায়গায় ইব্রাহিমু লিখি, আর রাব্বাহু বলি, তাহলে দেখেন তো অবস্থাটা কি দাঁড়ায়, উল্টা হয়ে যাবে না। তো এই বিষয়গুলোই কিন্তু আমরা শেখার চেষ্টা করছি। আচ্ছা, ওইটা ভালো এক্সাম্পল না, ওইটা আমি উইথড্র করে নিলাম, এই কথাগুলো আলোচনাই ঠিক না। পরেরটা দেখেন, ওয়াকাতালা দাউদু জালুতা, জালুত, তালুত আলাইহিস সালাম এবং তার অনুসারীদের বিপক্ষে কিন্তু জুলুম করছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে সেই সামর্থ্য দিলেন যে তিনি বাহিনী নিয়ে গিয়ে ফাইট করলেন এবং জয়লাভ করলেন। এখন যদি আমরা
কতালার সাথে দাউদা দিয়ে জালুতু করে দেই, তাহলে উল্টে যাবে না? কে কাকে হত্যা করলো? এই হচ্ছে আমাদের ভালো উদাহরণ। আচ্ছা, আরেকটা উদাহরণ আছে আপনার ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামাউ। এই আবেদদের মধ্যে আল্লাহকে ভয় কারা করে? নিশ্চয়ই আল্লাহ ভীতি কাদের সবচেয়ে বেশি? আবেদদের মধ্যে উলামাদের, উলামাদের, আলেমদের। এখন এইটা কিন্তু আপনি মানে ওইভাবে ব্যবহার করতে পারবেন না যে উনি তো ভাই আলেম, ওনার সম্পর্কে কোনো কথা বলবেন না, কারণ উনি কিন্তু আল্লাহকে সবচেয়ে বেশি ভাই কোরআনেই আছে। ব্যাপারটা তা না। ব্যাপারটা হলো আল্লাহ এখানে উলামার সংজ্ঞা দিয়েছেন। যার মধ্যে আল্লাহ ভীতি কাজ করে না, তার জ্ঞান থাকলেও সে উলামা নয়, আলেম নয়। এটা হলো বুঝতে হবে। ধরেন আপনারা এখানে কথা শুনছেন, আমি কথা বলছি, জ্ঞানে আপাত দৃষ্টিতে আমাকে আল্লাহ সামান্য একটু মর্যাদা বেশি দিয়েছেন এই মুহূর্তে, তার মানে কিন্তু এটা না যে আমার এলম আপনার চেয়ে বেশি। যেটা আল্লাহ দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন না, আর কেউ দেখতে পাচ্ছেন না, সেটা হচ্ছে যে ভীতিটা কার মধ্যে কাজ করে বেশি। এখানে আমরা যারা আলোচনায় আছি, এদের বাইরে কোরআনের আরবিকের কোনো নলেজই নাই এমন মানুষ যারা আছেন যাদের মধ্যে আল্লাহ ভীতি বেশি কাজ করে সত্যিকার ভাবে, তাদেরকে আপনি বরঞ্চ বলবেন এই গুণ সম্পন্ন। তার এলম না থাকলে তাকে উলামা বলা যাবে না, আলেম বলা যাবে না, কিন্তু বৈশিষ্ট্যটা কিন্তু এটা। তার মানে হচ্ছে তার পক্ষে আলেম হয়ে দাঁড়ানোটা বরঞ্চ অনেক বেশি সম্ভাবনা এরকম। আচ্ছা, আসেন এখন একটা এক্সারসাইজ, আমাদের 3 ধরনের অবস্থার উপরে বাংলায় কিছু এক্সাম্পল দেওয়া আছে এক্সারসাইজ। আমরা র্যান্ডমলি দু একটা বলি, আপনারা বলেন, আমরা করার চেষ্টা করি। এর মধ্যে 10টা আছে, 11টা আছে, বাট একটা করে দেওয়া আছে, তার মানে 10টা আছে যেগুলো আমাদের করতে হবে। বলেন এখান থেকে একটা দুইটা আমরা করার চেষ্টা করি। আচ্ছা, 5 নম্বর কেমন? শীত চলে গেছে, এখন আর ভাপা পিঠার কথা বলে লাভ নেই। আচ্ছা, কি আসছে? দুধ পান করা। আচ্ছা, কত নম্বর এটা? 3 নম্বরে আছে তিনি চকলেট দুধ উৎসাহ সহকারে কিনে থাকেন, কিন্তু পান করা নাই, কিনারটা আছে। আচ্ছা, ওটাই বলি। এক নম্বর। প্রথমটা স্যার, প্রথমটা কি করে দেওয়া আছে না? প্রথমটা তো মানে করে দেওয়া আছে। তারপরে দেখি, আমার শিক্ষক নিয়মিত চকলেট দুধ পান করে না, করে দেওয়া নাই, সরি আমি ভুল বলছি। আচ্ছা, তাহলে এখানে কাজ করা কোনটা, কর্ম কোনটা? পান করাটা হচ্ছে কর্ম, ফেলটা হচ্ছে পান করা। তো পান কে করছেন পান? শিক্ষক পান করছেন, তাহলে শিক্ষক হচ্ছেন মারফু রাফা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসছে যে এই দুধ পান করা সম্পর্কে আর কি জানি, কিভাবে পান করেন, কি পান করেন, এটা দুটো জিনিস। চকলেট কি পান করেন? দুধ পান করেন, কিন্তু সেটা কেমন দুধ? চকলেট দুধ। তাহলে দুধ, চকলেট দুধ মিলিয়ে এটা হচ্ছে একটা মাফউল, তার মানে হচ্ছে এটা নসব। তারপরে কেমন ভাবে পান করছেন, তিনি পান করার ফ্রিকোয়েন্সিটা কি? নিয়মিত। এই নিয়মিত জিনিসটা একটা মানসুব। আচ্ছা, তারপরে আসেন, আছে আমার শিক্ষক, শিক্ষকটি কার? আমার। তাহলে এখানে একটা জার আছে, এই আমারটা জার, আমার জার। হ্যাঁ, আমারটা যারা, শিক্ষকটা হচ্ছে রাফা। জি। তো এটা আপনারা দেখলে বুঝতে পারবেন, এবং কোনো কনফিউশন থাকলে আমার সাজেশন হবে 2 পাতা আগে স্ট্রাকচার দেওয়া আছে, কোন প্রশ্নটা করে উত্তরটা কিরকম আসলে পরে আপনি কিভাবে বোঝেন রাফা কোনটা, নাসব কোনটা, এবং জার কোনটা। সো এটা ভালো এক্সারসাইজ ইন দ্য সেন্স যে আপনার কনসেপশন যদি কোনো ক্ল্যারিটির ইস্যু থাকে, আপনি এখান থেকে টেস্ট পেয়ে যাবেন। আচ্ছা, এখানে বলা হচ্ছে হাল, স্ট্যাটাস বলতে হবে কিভাবে। আমি খুব বেশি মাত্রায় চকলেট মিল্ক খাচ্ছিলাম, আমার দাঁতগুলো ব্যথা করছিল, আমার দাঁতের ডাক্তার আমাকে রুট ক্যানাল চিকিৎসা দিলেন। এখানে আমাদের উস্তাদ যেটা করেছেন, ওনার ছবিটা দিয়ে বলছেন যে এই আমি, আমার, আমরা, এই জাতীয়
কথাগুলো কিন্তু এক আমি থেকেই উৎপন্ন হয়েছে, কিন্তু ভিন্ন ভিন্ন ফর্মে আছে। কেন ভিন্ন ভিন্ন ফর্মে আছে? এই কাজগুলোর সাথে যদি পিক্টোরিয়ালি দেওয়া থাকতো এবং সব ক্ষেত্রেই ওস্তাদ নাইমের ছবি থাকতো, তাহলে কিন্তু আর আপনার কোন রকম কনফিউশন থাকতো না যে কে কি করছে এই ব্যাপারটা। যখনই আপনি একটা ভাষা এটা প্রকাশ করতে লিখিতভাবে বলতে দেখতে চান বা বলতে চান, উচ্চারণ করেন, তখন কিন্তু একটা ভিন্ন ভাষীর কাছে এগুলো খুবই কনফিউজিং হয়, একটার সাথে একটা মিশে যায়। সো এই জিনিসটার জন্যই আমাদের আসলে এই কারকটা বোঝা দরকার, যে এই আমি কখন হয়, আমার কখন হয়, আর আমরা কখন হয়। আমি হয় যখন এটা কর্তা, মারফু যখন হয় তখন আমি। আমার হয় কখন? যখন এটা যার, ঠিক আছে। আর যখন নাকি আমাকে, হ্যাঁ, আমাকে কথাটা আসে, এই যে এখানে সবুজ কালারে আমাকে আছে, এটা নসব হবে। যেমন ধরেন আমরা 3 নম্বর বাক্যটা যদি দেখি, আমার দাঁতের ডাক্তার আমাকে রুট ক্যানেল চিকিৎসা দিলেন। এটা এক ধরনের মারা। রুট ক্যানেল কিন্তু খুব পেইনফুল একটা কাজ পেশেন্টের জন্য, ডাক্তারের জন্য। আচ্ছা, এখন কি হচ্ছে এখানে? কাজটা কি, কর্মটা কি? চিকিৎসা দেওয়া। চিকিৎসা দেওয়াটা হচ্ছে কর্মটা। কে দিয়েছেন? দাঁতের ডাক্তার, তাহলে তিনি কর্তা। হ্যাঁ, কাকে দিয়েছেন? আমাকে। হ্যাঁ, জি। তো এই হচ্ছে মোটামুটি আমার হচ্ছে যা। আরবি তো অর্থ জানা যায় না, কিন্তু সমস্যা। হ্যাঁ, আবার বলেন। আরবিতে আমরা বাংলা লাইনে বা ইংলিশ পড়ছে, অর্থ জানা যায় না বলে অনেক সময় বাংলায় ক্লিয়ার হলেও আরবিতে ক্লিয়ার হচ্ছে না। মানে বাংলাতে বাংলা অর্থ বুঝি, সেজন্য এটা ক্লিয়ার করতে, মানে কিন্তু আরবি তো বুঝি না, শব্দ অর্থ জানি না, এই জন্য যে জবর লেগে গেলে, সন্ধি হলে এখনো ক্লিয়ার না। না, আচ্ছা আমি বলি আপনাকে, আমরা কিন্তু অর্থ দিয়ে যখন সন্ধি হয়ে যাচ্ছে তখন তো চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, হচ্ছে কিন্তু আমি যদি আপনার প্রশ্নটার উত্তর ভেবে দেই, যে আমরা যখন নাকি ইসমের এই প্রপার্টি গুলো পড়েছি, আমরা কিন্তু মিনিং এ যাই নাই, আমরা মিনিং এ গিয়েছি শুধুমাত্র ব্রোকেন প্লুরাল, রাইট? তার মানে হচ্ছে আমরা অর্থ না বুঝে কি করে স্ট্যাটাস আইডেন্টিফাই করব, সেই রুল গুলো কিন্তু শিখে নিয়েছি। সো আপনি এই কথাটা বললেন, ঠিক আছে, আমরা সামনে আগাই। এরকম যখন আসবে, যখন আমরা অর্থ জানি না কিন্তু রুলে পড়ে কিনা সেটা দিয়ে আমরা বুঝতে পারি কিনা, সেটা আমরা দেখে নিব। আমার ধারণা, জি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার দাঁতের ডাক্তার কি এটা চেইন ইদফা না? এখন আমরা এই ইদাফার ব্যাপারটা কিন্তু এইভাবে বুঝতে পারবো না। কারণ হচ্ছে কি, যার মাজরুরেও আপনি আমার পাবেন, আর অফ রিলেশন যদি পান, আপনি যদি বলেন আমার দাঁতের ডাক্তার, ডক্টর অফ মাই টিথ, এই অফ রিলেশন যদি নিয়ে আসেন, তাইলে এটা ইদাফার মতোই মনে হবে। কিন্তু কথা হচ্ছে আমরা সেটাকে এভাবে না করে যেটা করব, সেটা হচ্ছে যে আরবিতে কিন্তু স্ট্রাকচার আছে। যেমন ইদাফা হয় কিভাবে, 3 ভাবে ইদাফা হয়। একটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন দিয়ে, ঠিক আছে, কিতাবুহু, রব্বুহু, কিতাবুকা, এইভাবে করে যেগুলো আছে সেগুলো হচ্ছে ইদাফা, এক ক্যাটাগরি ইদাফা গুলো। আর এটা হচ্ছে দুইটা ইসম পাশাপাশি যখন যুক্ত হচ্ছে, যার সামনে আল নাই, মুদাফের সামনে আল নাই এবং লাইট, এবং তারপরে একটা কাসরা আছে, মুদাফ ইলাইহিতে একটা কাসরা আছে, যার ফর্মে আছে, তখন আমরা এটাকে অর্থ বুঝি আর না বুঝি আমরা এটাকে ইদাফা ধরি। আচ্ছা, থার্ড একটা কি আছে? থার্ড একটা হলো সেট অফ স্পেশাল ওয়ার্ডস, যেগুলো আসলে স্পেশাল মুদাফ। যেমন ধরেন আমরা ফাওকা, তাহতা, তারপরে ধরেন বাইনা, এই ধরনের যে শব্দগুলো আছে, দুন, মিল্লাদুন, এই ধরনের যে শব্দগুলো আছে, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা ইদাফা করি। সো বাংলা থেকে আসলে এটা বোঝা একটু মুশকিল আছে, কারণ এটা যার মাজরুরও হতে পারে, ইদাফাও হতে পারে। আচ্ছা, আমরা তাহলে পরের পাতে যাই। এখন বাজে 10:07। আমরা কি 5 মিনিটের ব্রেক নিব নাকি কন্টিনিউ করব? দেরিতে শুরু হয়েছে তো একটু কন্টিনিউ করলে আমরা কন্টিনিউ করি। আচ্ছা, আলহামদুলিল্লাহ।